দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল। আজকে আমরা যে শিরোনাম রেখেছি সেটা এরকম, বিএনপির রাজনীতি। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যুক্তরাষ্ট্রও বিএনপিকে চাঙ্গা করতে পারবে না। বিএনপির রাজনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। কোন পথে বিএনপি হাঁটছে, কোন পথে হাঁটার পরিকল্পনা। আলোচক হিসাবে আমাদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম আছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুল সালাম, আপনার কাছেই প্রথমে শুনতে চাই, বা একটা রাজনৈতিক দল সারা দেশব্যাপী চাঙ্গা হয়, রাজধানী তার প্রাণকেন্দ্র, এবং সেটারই একটা বড় অংশের দায়িত্ব আপনার কাঁধে। আপনাদের দলের মহাসচিবও কারামুক্তির পর বলেছিলেন যে সামনে বিএনপিতে তিনি গতি সঞ্চার করতে চান। আসলে বিএনপিকে গতি সঞ্চার কতটা হলো, কি পরিকল্পনা বিএনপির সামনে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক আপনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। বিএনপি তো গত 15-18 বছর যাবৎ মানে আওয়ামী লীগ বা সরকারের নিপীড়ন নির্যাতনের পরেও বিএনপি আছে, বিএনপি চলছে। আর যেটা আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমেরিকা তো চাঙ্গা করার কিছু নাই বিএনপিকে, বরঞ্চ যেটা আমরা জানি যে উনি নিজেও স্বীকার করছেন, ওনার দলের নেতারাও বলেন যে ইন্ডিয়া আছে বলে ওনারা আছে, এবং নির্বাচনের তারা যে আবার ক্ষমতাটা মানে নির্বাচনের নামে ক্ষমতাটা আবার দীর্ঘায়িত করলো, সেটাও পার্শ্ববর্তী দেশ তাদেরকে সহযোগিতা করছে বলে এটা সেটা সম্ভব হয়েছে। তাই কাজে ওনারা নিজেদেরটা যেরকমভাবে বিএনপিকেও সেরকম চিন্তা করে। বিএনপির রাজনীতি, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে, দেশ নিয়ে রাজনীতি করে, কাজে পরনির্ভরশীল হয়ে রাজনীতি করার কিছু এখানে নাই। বরঞ্চ আওয়ামী লীগই আজকে পরনির্ভরশীল, আজকে জনতার উপর নির্ভরশীল না হয়ে জনগণের উপর নির্ভরশীল না হয়ে। স্বনির্ভর বিএনপি নিয়ে কি আপনার সন্তুষ্ট? যেভাবে চাচ্ছেন সেভাবে কি পাচ্ছেন? না, বিএনপি তো একটা ডেমোক্রেটিক পার্টি, এর চেয়ে বেশি বিএনপি তার অস্ত্র নিয়ে মাঠে নামতে পারবে না। বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি হিসাবে শত নিপীড়ন নির্যাতনের মুখেও সকল প্রতিরোধ করে এগিয়ে যাচ্ছে, জেলে যাচ্ছে, বের হতেছে, আবার আসতেছে। কাজে বিএনপি নিয়ে অন্তত কোনো সমস্যা নাই। সমস্যা রাষ্ট্রকে সমস্যায় ফেলে দিছে আওয়ামী লীগ। এখন এইখান থেকে বের করে আনা, যেটা দেখেন আজকের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব, দেখলাম মিডিয়াতেই দেখলাম যে তার কি আকুতি, কি অসহায় তার দলের একজন সাবেক মন্ত্রীর কাছে, যে এই রাস্তাঘাটে এই লক্কর গাড়ি চালায়েন না, এগুলো ফিটনেস নাই, এই নাই। তো উনি হলো ওই ডিপার্টমেন্টের মন্ত্রী, দায়িত্বটা ওনার নিশ্চয়ই, তাই না? উনি আরেকজনের কাছে যায় কেন? আমার প্রশ্ন হচ্ছে, আপনার দলের মহাসচিবও কারামুক্তির পর বলেছিলেন যে বিএনপিকে গতি সঞ্চার করতে চান। বিএনপি আসলে যেভাবে আন্দোলন করছে বা যে টার্গেটগুলো নিচ্ছে, টার্গেটগুলো তো পূরণ করতে পারছে না। ধরুন আপনাদের টার্গেট ছিল বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আপনাদের টার্গেট ছিল শেখ হাসিনা সরকারের পতন। এই জায়গাগুলোতে তো আপনারা সাফল্য দেখছেন না। আপনাকে মানে পথ পরিবর্তনের দরকার আছে কিনা? না, তাহলে সাফল্যটার মানেটা কি বুঝেন? এমনকি জেল ভাঙ্গা নিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে, বা খালেদা জিয়াকে এখন ওইখান থেকে ভাঙ্গা নিয়ে আমরা এয়ারপোর্ট দিয়ে প্লেনে পাঠিয়ে দিব? বিষয়টা হলো যে নৈতিক ব্যাপার, যে দেশের মানুষ কি চাচ্ছে। দেশের মানুষ একটা ভোট চাচ্ছে, আজকে সেই ভোটটা নাই। আজকে ভোটটা ছিনতাই করে নিয়ে গেছে সরকার। আজকে কোনো নির্বাচন ছাড়াই জবরদস্তিমূলকভাবে তারা ক্ষমতায় আছে। কাজে ওই নৈতিক সাইডটা আপনি দেখেন, বিএনপি একটা যেটা করছে যে জনগণের পাশে আছে, জনগণ থেকে আওয়ামী লীগকে ডিটাচ করে ফেলছে। মানে বিএনপি যা করছে তাতে আপনি সন্তুষ্ট? অবশ্যই, বিএনপি এর চেয়ে ডেমোক্রেটিক পার্টি, বিএনপি এর চেয়ে বেশি আর কিছু করার কিছু নাই এখানে। বিএনপি জনবিচ্ছিন্ন করে দিছে আওয়ামী লীগকে, যে কারণে আজকে জনগণের উপর আজকে কোনো নির্ভরশীলতা নাই। আজকে জনগণের ভয়ে আজকে তারা নির্বাচনই বাতিল করে দিচ্ছে। তাহলে তো বিএনপি এখন মানে রেস্ট করার সময় হয়ে গেছে, যেহেতু সফল। যদি আন্দোলনে সফল হয় তাহলে বিএনপি আপাতত কোনো কর্মসূচিতে না গেলেও পারে। না, কি কর্মসূচি মানে কি? যে সফল মানে কি? যে পর্যন্ত এই মানে জবরদস্তিমূলক সরকার ক্ষমতায় থাকবে নির্বাচন ছাড়া, ততদিন পর্যন্ত আন্দোলন চলবেই।
মানে এটা নির্বাচনের জন্য চলবে। এই আন্দোলনে কি সাফল্যের মুখ দেখছেন? না, সাফল্যের মুখটা আপনি কিভাবে বলতে চান? যে আমি পুলিশ আর আপনার কাছে শুনতে চাই। না না, আমার কাছে এটাই শুনেন, যে এটা হলো যে সাফল্যটা হলো যে একটা এর গণতান্ত্রিক, আমরা যেটা চাই যে আজকে আওয়ামী লীগ লোকই বৈঠা দিয়ে মানুষ মারছে, তারপরে মইনু আহমেদ আইসা নির্বাচন ঠেকাইছে, তাই না? আওয়ামী লীগ ঠেকাইতে পারেনি। তা আমরা যেটা বলতেছি, আমরা ওই রকম কিছু চাই না। আমরা চাই যে গণতান্ত্রিকভাবে একটা দেশের সরকারের পরিবর্তন, যেটা আজকের আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করে দিছে, যেটা গণতন্ত্রের জন্য, দেশের জন্য খুবই খারাপ। তার মানে আপনারা সঠিক পথে আছেন? অবশ্যই সঠিক পথে আছি। আমরা একটু আফজাল হোসেনের কাছ থেকে শুনে আসি। প্রথমে আওয়ামী লীগার হিসাবে নয়, আপনি একবার রাজনীতিবিদ হিসাবে বিএনপির যে রাজনৈতিক ট্র্যাক, এখন যে ট্র্যাকে বিএনপি চলছে, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন, আমার সহ আলোচক সালাম ভাই তিনি তার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আমিও মনোযোগ সহকারে শুনছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে বিএনপির রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচিটা কি। রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলের গতি প্রকৃতি, এগুলো তো আমার নিজস্ব যে চিন্তা চেতনা, এগুলোকে আরও মানে একটু করার জন্য আমি আমি মনে করি যে এটা জানা উচিত। কিন্তু আমি কিন্তু এতক্ষণে কিছুই বুঝলাম না, এবং আমাদেরই আওয়ামী লীগ সম্পর্কেই তিনি শুধুই কথা বললেন, এবং বিএনপির যে কিভাবে এগোচ্ছে, কি করবে, মানে অতীতের কর্মসূচি দিয়ে বিএনপির লাভটা কী হলো, সেই সম্পর্কে কিন্তু খুব একটা আমি জানলাম না। এখন একটা জিনিস শুনলাম যে আমাদের নাকি তারা জনবিচ্ছিন্ন করে দিয়েছে। এখন আওয়ামী লীগ গণসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সংগঠনের দেখভাল করেন, এবং তার নেতৃত্বে সংগঠন শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এবং সেই কারণেই আওয়ামী লীগ নির্বাচনগুলো সঠিকভাবে করছে এবং ধারাবাহিকভাবে করছে। জাতীয় নির্বাচনই পরপর হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচনও সঠিক সময়গুলো হচ্ছে। এখন বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করছে না। অংশগ্রহণ না করে তারা আসলে নিজেরাই এক ধরনের জনবিচ্ছিন্নতায় ভুগছে। এখন 18 বছরের নির্যাতন, নিপীড়ন, এই কথা যদি বিএনপি বলে, তখন তো আমাদেরও বলতে হবে যে আসলে আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতার বাইরে ছিল, এবং এই বিএনপি আজকে গণতন্ত্রের কথা বলে তারা গলা শুকাচ্ছে, কিন্তু কোন গণতান্ত্রিক পন্থায় বিএনপির জন্ম হয়েছে? এই বিএনপি তো উপর থেকে জন্ম হয়েছে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জন্ম হয়েছে। সুতরাং এটা বলছি না, আমি যেটা বলছি যে আওয়ামী লীগ কখনো পরনির্ভরশীলতা রাজনীতিটা করে না। এবং আজকে আপনি যেটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসার পরে বিএনপি কি চাঙ্গা হচ্ছে কিনা আমাদের দলের সাধারণ সম্পাদক বলছেন। আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে আমাদের মানে আওয়ামী লীগ, আমরা কারো বিদেশ পরমুখাপেক্ষী রাজনীতিটা করি না, আমরা নিজেদের পায়ের মাটির উপরেই রাজনীতিটা করি। এই দল মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে। সুতরাং এখানে আমাদের সাথে সম্পর্কটি অন্যান্য রাষ্ট্রের সাথে, সেটা হলো যে বন্ধুত্ব সম্পর্ক আমরা রাখতে চাই, এবং এটা বঙ্গবন্ধুর অনুসৃত নীতি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। বিএনপিতে আসতে চাই, আওয়ামী লীগের না। আওয়ামী লীগ নিয়ে নিশ্চয়ই অন্যদিন কথা হবে। বিএনপি এখন যে পথে যেভাবে রাজনীতি করছে, সেটাকে কিভাবে দেখেন, বা বিএনপির নতুন কোনো পথে যাওয়া উচিত কিনা, আপনার একটা বিশ্লেষণ আপনার কাছ থেকে চাই। না, বিএনপি এখন যে পথে চলে গিয়েছে, এখান থেকে বিএনপির উত্তরণের যে পথ, এটা বিএনপি কি বেছে নিতে হবে। কারণ বিএনপি নির্বাচন বর্জন করে তারা যে সর্বনাশা খেলায় নেমেছে, এবং তারা মনে করছে এখানে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগের ক্ষতি হয় না, এটা বিএনপি বাংলাদেশের রাজনীতির যে একটা মানে গতি প্রকৃতি, সেইখানে কিছুটা আমি মনে করি যে তারা এক ধরনের কি বলবো, যে মানুষের মধ্যে একটা আশঙ্কা, শঙ্কা, এটি তৈরি করতে পেরেছে। কিন্তু এখন আসলে বিএনপির কি করা উচিত আদর্শ রাজনৈতিক দল হিসাবে, বা একটা জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে কি করা উচিত সামনে? না, এটা বিএনপি নিজেরাই বুঝতে পারবে। কারণ বিএনপি তো তাদের যে সালাম ভাইকে যদি জিজ্ঞেস করেন, উনি কি বলতে পারবে এই মুহূর্তে বিএনপি কী করা উচিত? তাদের তো অপেক্ষা করতে হবে যে স্কাইপিতে কোন নির্দেশনাটি সেই একেবারে টেমস নদীর পাড় থেকে আসে। সুতরাং আমি মনে করি যে বিএনপির নিজেদেরও চিন্তাভাবনা করা উচিত। আসলে লিডারশিপ তো একটা ব্যাপার, যে এই যে বাংলাদেশে যে তারা ভাবছে, যে সাধারণ মানুষ কি ভাবছে, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আছেন গত লাগাতারভাবে, আজকে প্রায় চতুর্থ টার্মের মতো তিনি কাজ করে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে
মানুষ কি ভাবছে, মানুষ কি তাকে ভিন্ন অন্য কোনো নেতৃত্বকে ভাবছে এই মুহূর্তে? এবং ওই প্রশ্নটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার না। লিডারশিপের মানে আওয়ামী লীগের বিকল্পটা কি? সুতরাং সেই জায়গা যতদিন পর্যন্ত বিএনপি মানুষের মনোজগতে ওইটি তৈরি করতে না পারবে ততদিন পর্যন্ত বিএনপির কোনো কর্মসূচি মানে আন্দোলন সফল হবে না। তাদের আন্দোলনে যেমন ব্যর্থ হয়েছে, নির্বাচনে ব্যর্থ হবে এবং তাদের আগামী যে ব্যর্থতার চোরাগলিতে তারা হারিয়ে যাবে। এবং আপনি যে জায়গাটা পরিষ্কার করতে বলছেন সেটা বিএনপি কিভাবে করবে? মানে বিএনপির বর্তমান যে যারা নেতৃত্ব, যারা ঢাকায় আছেন, কাজ করছেন, তাদের করণীয় কি আসলে? তাদের করণীয় আমি তো মনে করি তারা এক ধরনের মানে সুইসাইডাল কর্মসূচিতে গিয়েছে। এই যে আপনি দেখেন যে একেবারে জুয়া খেলার মতো একটা অবস্থা না, যে আপনি জুয়ারুরা কি করে যে এই দান দেয় সেই দান দেয়, শেষে বলে কি সমস্ত একেবারে মানে বউর গহনা টহনা সমস্ত কিছু ধরে একটা লাস্ট একটা দান দিয়ে ফেলে এবং সেখানে তারা হেরে যায় এবং সব কিছু হেরে যাওয়ার পরে তারা কিন্তু সাইড লাইনে বসে থাকে, তখন তাদের কিছুই করার থাকে না, মধ্যবিত্ত সমস্ত কিছুই যখন চলে যায়। এখন বিএনপি 28 তারিখে তারা কি করলো? তারা একেবারে প্রধান বিচারপতির বাসভবনে হামলাটা করলো। বুঝতে পারছেন? সাংবিধানিকভাবে একজন প্রধান বিচারপতি, রাষ্ট্রের যিনি সংবিধানের রক্ষক, তার বাড়িতে হামলাটা করে ফেললেন। পুলিশ, হ্যাঁ, যারা এই পুলিশ বাহিনীর সদস্যরা কারা? আমাদের পরিবারের সদস্যরাই তো তারাই গেছে, আর সামনে দান নেই বিএনপির। আমি তো মনে করি বিএনপির আর কোনো কিছুই নাই, কারণ তারা এখন কি করবে? তাদের আবার শুরু করতে হবে লিফলেট বিতরণ করে। কারণ যারা, আমি বলি যে যারা আপনি দেখতেই আছেন যে তারা আবার কি করেছে, আবার ওই লিফলেট দিয়ে শুরু করেছে। না, সেটা তো নিশ্চয় বা ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি। ঠিক আছে, ইতিবাচকটা বললাম, কিন্তু আপনারা তারা কোথায় কোথায় গেল? একটা পর্যায়ে গেল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন তো বাংলাদেশে এর আগে হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন। আব্দুল সালাম, অসহযোগ আন্দোলন কি আপনারা সফল হয়েছেন? অসহযোগ আন্দোলনে একটু আপনারা তো ঘোষণা করেছিলেন অসহযোগের কথা। একটা কথা তার আগে অবরোধ, সেটাও বলেন। আচ্ছা, আমরা অসহযোগে একটু থাকে। অসহযোগ বলেন যাইব না, আমি তো এক কথাই বললাম যে আজকের আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন একটি সরকার। জনগণের আমি বলি এগুলো আমাদের কর্মসূচির কারণেই তো সেগুলো সম্ভব হয়েছে। না, মানুষকে অসহযোগ করছে, সরকারকে গ্যাস বিল, কারেন্ট বিল দিচ্ছে না, আপনারা এরকম বলেছিলেন। না না, আপনি তো বিচ্ছিন্নভাবে এইভাবে প্রশ্ন করলে হবে না। কথাটা হলো যে আওয়ামী লীগকে যেটা দরকার ছিল আমাদের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে, যে জনগণের কাছে আওয়ামী লীগের আজকে কতটুকু গ্রহণযোগ্যতা আছে। জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই বলেই আজকে তারা নির্বাচনে যেতে ভয় পায়, জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায়। আজকে এটা তো পরিষ্কার। আজকে কি দেশের অর্থনীতির অবস্থা কি, আজকে ব্যাংকগুলোর কি অবস্থা, আজকে শেয়ার মার্কেটের কি অবস্থা, আজকে বাজার দরে, না না, এগুলো পারতেছে না। অর্থাৎ সরকার ব্যর্থতা, আওয়ামী লীগের ব্যর্থতা। সেটা আমাদের কাজ তো এটাই। আমাদের কাজটা কি? আমাদের কাজ তো এটাই যে আওয়ামী লীগ কি কি কোন জায়গায় ব্যর্থ সেটা তুলে ধরা। আপনার সেটা সফল অবশ্যই। আপনার তো খুব তৃপ্তি নিয়ে এখন থাকা উচিত রাজনীতিতে। না, এই যে আপনি তো আপনি যদি এরকম বলেন তাহলে কিন্তু আমি আপনাকে অ্যাটাক করব। আমি বলে দিচ্ছি, আপনি আওয়ামী লীগ না, আপনি মনে রাখা উচিত। এখানে তৃপ্তির কোনো বিষয় নাই, সমস্যাটা রাষ্ট্রের। আজকে আওয়ামী লীগ রাষ্ট্রকে সমস্যায় ফেলে দিছে। যেটা বললাম যে গণতন্ত্রের জন্য, যে ভোটের জন্য আমরা যুদ্ধ করছি, আজকে সেই গণতন্ত্র নাই, যেটা সেই আওয়ামী লীগের প্রথম আমলে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। আজকেও আবার সেই আওয়ামী লীগ ভোটের কেড়ে নিচ্ছে। আজকে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতেছে? আজকে কি আওয়ামী লীগ নির্বাচন করতেছে? সব তো প্রশাসন দিয়ে নির্বাচন করতেছে। তো এর জন্য বলে যে আজকের দেশের কি অবস্থা, দেশটা তো 12টা বাজে। আমি আসলে খুব স্পষ্ট করে, বিএনপি এখন যেভাবে রাজনীতি করছে সেই রাজনীতিতে আপনারা যথেষ্ট সুখী কিনা, তৃপ্ত কিনা, আমার প্রশ্নটা এখানে। যদি তৃপ্ত না হন, তৃপ্ত হওয়ার তো কিছু রাজনীতি তো নাই। আজকে তো আওয়ামী লীগ বিরাজনীতিকরণ করে ফেলছে। 111 যে কারণে আসছিল, এবং আওয়ামী লীগ কীভাবে আসছে? আওয়ামী লীগ কি ডেমোক্রেটিক ওয়েতে আসছে নাকি? আওয়ামী লীগ তো আর্মি ব্যাক গভর্নমেন্টের সাথে লিয়াজো করে ক্ষমতায় আসছে, এবং এরপরে তো কোনো নির্বাচনই হয় নাই দেশে। এরপরে তো কোনো নির্বাচনই হয় নাই। তো কাজে তারা কীভাবে গণতন্ত্রের কথা বলে নাকি? তারা বলুক যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা রাজতন্ত্র ডিক্লেয়ার দিয়ে দিছি। আর যদি গণতন্ত্রের কথাই বলে তাহলে তো গণতন্ত্র মানে কি, তাহলে তো সেটা শুনতে হবে। আজকে সেটা তো নাই। আজকে দেশের আপনার ব্যাংকের পর ব্যাংক লুটপাট হয়ে যেতেছে। আপনার 2 কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়ারে আপনি মামলা দিলেন, আর ওনাদের মন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশ মন্ত্রণালয়ের একটা ফান্ড আসলো, সেই ফান্ড তার ব্যাংকে নিয়ে গেলেন, সেই ব্যাংক সুদ্ধা খায় ফেলাইলেন, তাকে কি ধরা হয়েছে? যে অভিযোগগুলো করছেন, যদি ধরে নিয়ে এগুলো সব সত্য, এগুলো থেকে দেশের মানুষকে বাঁচানোর ক্ষেত্রে বিএনপি বাঁচানোর একটাই, যেটা আমরা বলছি যে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য একটাই, সেই জায়গায় কি বিএনপি সফল? একটা নির্বাচন দরকার, নির্বাচন। সেই জায়গায় তো বিএনপি বোধহয় এখনো সাফল্যের মুখ না, দেখছে না। সাফল্য কি এখন কি আমরা কিভাবে তাহলে আমরা কি আর বন্দুক নিয়ে নামবো মাঠে? সফল আর ব্যর্থ আপনি বুঝাইতে কি বুঝান? এটা তো এটা ডেমোক্রেটিক কান্ট্রি, তো এটা তো এমন না যে গেরিলা ওয়ারফেয়ার শুরু হবে। কি করবেন পরবর্তী, কি করবেন পরবর্তী? আচ্ছা, আমি শুনবো, একটা বিরতি নিয়ে আসি। ঠিক এই জায়গায় যে আপনি যে জায়গায় অসন্তুষ্টির কথা জানাচ্ছেন, সেই অসন্তুষ্টি থেকে আপনারা যদি দেশের মানুষকে বাঁচানোর কথা বলছেন, আপনারা কিভাবে সেটা করবেন, এটাই প্রশ্ন। নিটল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন দর্শক, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। একটা বিরতি পর ফিরছি। বিএনপি রাজনীতি, এই শিরোনামে আলোচনা। নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। জনাব আব্দুল সালাম, আপনার কাছে আবারও ফিরছি। প্রায় 15 বছর ধরে আপনারা যে লক্ষ্যে আছেন, সে লক্ষ্যে আসলে চূড়ান্ত সাফল্য যেটা, সেটা দেখার সম্ভব হয়নি। এটা আপনি বলছেন যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে। এই প্রক্রিয়ার সামনে আপনারা কি করতে যাচ্ছেন? সামনে আমাদের তো দাবি একটাই, যে পর্যন্ত সরকার মানে অর্থাৎ একটা জাতীয় নির্বাচন যে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হবে, সেই পর্যন্ত চলমান আন্দোলন চলবে। এবং সেইখানে আপনারা বলতে পারেন যে, তাই না, আপনারা যেরকম বলেন, অনেকে বলে যে বিএনপি তো আওয়ামী লীগের নামাইতে পারলো না, তো এটা কি মল্লযুদ্ধের ব্যাপার নাকি? এটা তো মল্লযুদ্ধের ব্যাপার না। তাইলে যদি মল্লযুদ্ধই হয়, তাহলে আওয়ামী লীগও ওই প্রশাসন, পুলিশ, র্যাব ছাইরা, তাহলে আমাদের একটা রাস্তা ঠিক করা দরকার যে আওয়ামী লীগ আর বিএনপি মারামারি করুক, যে জিতে তার পক্ষে সেই ক্ষমতায় যাবে। তো সেটা তো না। বিষয়টা তো হলো যে ভোট, যদি এরশাদ সাহেবের অধীনে ভোটে আপনি মনে করেন যে নিরপেক্ষ হবে না, খালেদা জিয়ার অধীনে নিরপেক্ষ হবে না, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। মানে বিএনপি একটা নিরপেক্ষ ভোটের জন্য অপেক্ষা করবে, তাই তো? আমরা আন্দোলন করব। আন্দোলন কোন কর্মসূচি ইদানিং আমরা দেখছি না, কর্মসূচি গরমের কারণে কর্মসূচি না, গরম না, কর্মসূচি আছে। একটা হলো যে দেখেন, আজকের আমরা যে কথাটা আপনি ওই সময় থামায় দিলেন আমাকে, যেটা হলো যে আজকের দেশের অবস্থাটা কি, যে অর্থনীতির অবস্থা খারাপ। আজকে জিনিসপত্রের দাম ডে বাই ডে বাড়তেছে। আজকে গুটি কয়েক 4-5টা কোম্পানির সিন্ডিকেট করে আজকে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। আজকের আওয়ামী লীগ আজকে যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, জনগণকে দরকারও পড়ে না, ওদেরকে খুশি রাখার জন্য আওয়ামী লীগ সব কিছু করতেছে। কিন্তু এইটারও তো একটা শেষ আছে, তাই না? যে আজকে যদি মানে আপনার মিনিমাম একটা দেশের প্রতি যদি আপনার কমিটমেন্ট থাকে, যেটা আজকের ইসে কী লিখছে, প্রথম আলো কী লিখছে, যে মিলেমিশে আজকে ন্যাশনাল ব্যাংক এটা খায় ফেলাইছে, মিলেমিশে খায় ফেলছে। 2009 সালে খেলাপি ছিল 400 কোটি টাকা, আর এখন এটা দাঁড়াইছে 12,000 কোটি টাকা। কারা খাইলো? আজকের ইসলামী ব্যাংক কারা খাইলো? আজকে যে ব্যাংকগুলো শেষ হয়ে যাচ্ছে, আজকে একটার সাথে একটা মার্চ করার কথা বলতেছে, কারা টাকাগুলো কারা নিল? এটা কি তারেক রহমান নিয়ে গেছে? বিএনপি নিয়ে গেছে? তো এটা তো তালিকা আছে যে কারা নিচ্ছে, টাকা দিচ্ছে না ফেরত, তাদেরকে ধরে না কেন? অর্থাৎ এইখানে কোনো, যেহেতু আজকে ভোটে নির্বাচিত সরকার না, এই জন্য তাদের কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা নাই বলে যা ইচ্ছা তাই করতে। বড় রাজনৈতিক দল হিসাবে আপনারা কোনোভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে পারছেন না? নিশ্চিত এখন যদি আপনি না মানেন, আপনার যদি নীতি নৈতিকতাই না থাকে, আপনি যদি জোর করে একে ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা, আমি চেয়ারে আছি আমি থাকবো, আমি একটু আব্দুল হাসান আপনার কাছে শুনে আসি, উনি যেসব অভিযোগ করছেন, এই অভিযোগগুলো ধরে নেন সত্য, তাহলে ক্ষমতায় না থাকা রাজনৈতিক দলের কর্মসূচি কীরকম হতে পারে? যদি উনার অভিযোগগুলো সত্য হয়, ধরে নেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আছে এবং এরকম উনি যে অভিযোগ করছেন এরকম অভিযোগে অভিযুক্ত কেউ ক্ষমতায় আছে, বিরোধী দল হিসাবে রাজনীতিটা কেমন হওয়া উচিত তখন? না, আমরা তো বিরোধী দলে ছিলাম, আমরা 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, এবং ওনারা যখন ক্ষমতায় ছিলেন এবং কোন গণতান্ত্রিক পন্থায় যারা ক্ষমতায় এসেছিলেন, এখন যেটা হলো যে দেশের মানুষ ভালো আছে, দেশের মানুষ, মানে আমার প্রশ্নটা হচ্ছে বিরোধী দলের করণীয়টা কি এখন?
ধরেন বিএনপির করণীয়টা কি? আমি একটা কথা বলি যে অনেকগুলো প্রশ্ন বলছে তো আমার তাইলে মানে আপনার যদি এই উত্তরগুলো দিতে হয় আমি দিব উত্তর। তার আগে আমি একটু শেষ করি, সেটা হলো যে আজকে এই যে অর্থনীতির অবস্থাটা বলে বিএনপি আমলে মানে কি হয়েছে, আমরা তো কোনো হাওয়া ভবন তৈরি করিনি। বেসরকারি সেক্টরের যে বিজনেসগুলো সেখানে তো সরকারের কোনো হাত নাই, এবং সেখানে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ব্যবস্থাপনা এটি তো সর্বজন স্বীকৃত ছিল এবং আন্তর্জাতিকভাবেও এটার একটা সুনাম হয়েছে, এবং তার যে ক্ষমতা রাষ্ট্র পরিচালনার যে ম্যাজিকটা কি এটা কিন্তু মানুষ জানছে। তো ফেল করেছেন না, আমি ফেল করার বিষয়টা বলবো না, আমি বলি যে এই দেশটাই তো সেই দেশ যে 2006 সালে যেখানে 5.4 ছিল প্রবৃদ্ধি, সেটা তো আমরা 8-এর বেশি নিয়ে আসছিলাম 23-এ, তাই না? এখন যেটা হয়েছে যে তারপরে মাথাপিছু আয় $543 ছিল, সেটা কিন্তু $2765 এই সময় হয়েছে, তাই না? এরপরে কি হয়েছে, বাজেটের আকার ছিল তাদের সময় যে 61,000 কোটি, সেটা তো 7,61,000 কোটি আমরা নিয়ে এসেছি। এখন তো না না, আমি যেটা বলি যে এখন এই যে ঋণ খেলাপির কালচার অথবা যেই বলেন যে আর্থিক খাতের যে একটা বিশৃঙ্খলা, এটা তো উত্তরাধিকার সূত্রে বাংলাদেশে আছে, এটা হঠাৎ করে তো আসে নাই। এবং আমি আজকে এই যে বিএনপি আমলেও তো ঋণ খেলাপি তারা করেছে না। এখন যেটা হলো যে সরকারের যে ব্যবস্থাপনায় সেখানে সরকার কি ব্যবসাটা করছে কিনা, সরকার তো কোনো বিজনেস করে না। এখন জিনিসপত্রের দাম বিএনপি আমলে কি মানুষ কি একেবারে দুধের নহর বই দিয়েছিল? সার আনতে গেছে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, বিদ্যুৎ চাইতে গেছে, এই দেশেই তো বিদ্যুৎ কখন আসে মানুষ জানতো না, এবং সেই 3200 মেগাওয়াট বিদ্যুতের জায়গায় আমরা 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি, তাই না? সক্ষমতা আমরা এনেছি। এত সাফল্য আপনার সরকারের, সাফল্য এর বিপক্ষে আছে। আন্দোলন কিভাবে করবে বিএনপি, এটা যদি একটু এখন যেটা বলেন যে অর্থনীতি একটা সাময়িক যেটা অবস্থা, এটাও তো বৈশ্বিক অবস্থা, এটা আমাদের ভিতরকার অবস্থা। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপর জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে আজকে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, তারপরে গাজা, তারপরে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সামনে আসলে আর কারো যাওয়ার উপায় নেই এত সাফল্যের পরে। না, আমরা তো গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আছি, সাংবিধানিক পন্থায়। এখন আমরা তো এটাই শেষ সরকার না, এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভালো চালাচ্ছেন, আগামী দিনে বাংলাদেশে আবার নির্বাচন হবে, সেই নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে, সেই নির্বাচনে বিএনপি আসবে। আবার অতীতের মতো যদি তারা নির্বাচন না আসে সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু আমরা আশা করি যে নির্বাচনের জন্য তারা আগামী 5 বছর অপেক্ষা করবে এবং তারপর নির্বাচনে আবার তারা মানুষের কাছে যাইবে। এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এই পদটাকে একটু পাশে সরিয়ে রেখে একজন মাঠের রাজনীতিবিদ হিসেবে বলেন বিএনপির এখন সামনে করণীয় কি, কিভাবে রাজনীতি করলে বিএনপি সফল হতে পারে? না, বিএনপিকে নসিহত করা আমি মনে করি আমার উচিত হবে না, কারণ আমি অন্য একটা রাজনৈতিক দলের সদস্য, বলতে গেলে সালাম ভাই এটা ভালো মনে করবে না, কিন্তু এই যে না আমি সালাম ভাই একটা কথা বারবার বলতেছিলেন, আমি কথাটা একটু স্মরণ করে দিই যে আমরা কি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসবো? চেষ্টাটা তো করেছেন। বন্দুকের নল যদি না থাকতো 21শে আগস্ট কেন ঘটলো? তার আগে পিছনে যার 75 15 আগস্ট কেন ঘটলো? এবং এর পরে আপনারা মানে যে ঘটনাগুলো জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, যে বিষ বাষ্প এবং গুজব সৃষ্টি করে এটা তৈরি করেছেন। সুতরাং আপনারা যে একেবারে বাংলাদেশে যেভাবে আপনারা অতীতে আপনাদের ইতিহাসটা তো খুব একটা সুখকর ইতিহাস না, এবং এই যে একটা দুর্গন্ধময় ইতিহাস এটাকে তো আপনাদের মানে এন্ডোর্স করতে হবে। আপনাদের কিন্তু একবারও কি বলেছেন যে আপনারা জঙ্গিবাদ মানে যে ঘটনাগুলো ঘটিয়ে মানুষ হত্যা করেছেন, খুন খারাপি করেছেন, অগ্নিসন্ত্রাস করেছেন, তার জন্য কি কখনো ক্ষমা চেয়েছেন মানুষের কাছে? আপনারা ভোট চাওয়ার সময় কি আপনারা বলেছেন যে আমরা অতীতের এই অপকর্মগুলো করেছি, আমরা ক্ষমা চাই? আপনারা করেন নাই। এরকম কোনো নজির আছে মানে কোন রাজনৈতিক দল ক্ষমা চেয়েছে অতীতের কাজের জন্য? না, আমি মনে করি যে বিএনপি বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য তারা তো বারবার বলে আমরা কি করব, আমরা কি বন্দুক হাতে নেব? চেষ্টাটা তো করেছেন, পারেন নাই, ব্যর্থ হয়েছেন। সুতরাং আমি মনে করি ওইটা জনগণ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। সুতরাং জনগণের কাছে যেতে হলে জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমরা বলি যে বর্তমানে দেশের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, এই সময় আতঙ্কটা তৈরি না করে এই যে বৈশ্বিক প্রবলেমগুলো সেগুলো সলভ করার জন্য আপনি আতঙ্ক তৈরি করবেন না, আপনি সহযোগিতামূলক মনোভাব নিয়ে আসেন। নির্বাচন যখন হয় তখনও আপনি নির্বাচনে সহযোগিতা করেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যাই। সেটা না করে আপনি শুধুই ব্লেম গেম করবেন এবং আপনি নির্বাচনের পরে বলবেন যে জনগণ আপনাদের সাথে নাই, জনগণ আপনাদের সাথে বিচ্ছিন্ন করে দিলাম। কিন্তু এদেশের মানুষ কি
এতই বোকা যে বিএনপিকে মানুষ দেখেছে দীর্ঘ বছর, এই বিএনপিকে আবার ক্ষমতায় এনে বাংলাদেশে আবার কি হাওয়া ভবন তৈরি করবে? বাংলাদেশে আবার কি সেই এতিমের টাকা তসরুপ হবে? বাংলাদেশে আবার কি দুর্নীতি দুঃশাসনে ছেয়ে যাবে? এবং আরেকটা জিনিস আমি শেষ লাইনটা বলি, গণতন্ত্রের কথা তো বলে, গণতন্ত্রের সাথে কি আপনি জঙ্গিবাদকে একসাথে মিলিয়ে ফেলবেন? গণতন্ত্রের সাথে কি সাম্প্রদায়িকতা মিলিয়ে ফেলবেন? গণতন্ত্রের সাথে কি মানুষকে খুন করা যাবে? গণতন্ত্রের সাথে কি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দল তার প্রধানকে 21 আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করা হবে? এটাই কি গণতন্ত্র বাংলাদেশে? জনাব রাজ্জাক হোসেন, আমরা নিশ্চয় আপনার এই বক্তব্যের জবাব জনাব আব্দুল সালামের কাছ থেকে শুনবো, তবে একটা বিরতির পর। দর্শক, নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আরেকটি বিরতি নিয়ে ফিরছে, আশা করি সঙ্গে থাকবেন। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বিএনপির রাজনীতি এই শিরোনামে আলোচনা। আমরা দুই আলোচকের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছ থেকে মতামত বা প্রশ্ন শুনতে চাই। টেলিফোন লাইনে যদি কেউ থাকেন, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার আজকে দুজন অতিথির কাছে দুটি প্রশ্ন। একটি প্রশ্ন, প্রথম প্রশ্ন জনাব আফজাল সাহেবের কাছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার আছে, মিছিল মিটিং করার অধিকার আছে, একটা গণতান্ত্রিক অধিকার। বিএনপি সবসময় আপনাদের দিকে তীর ছুঁড়ে মারছে, আপনারা তাদের সেই কর্মকাণ্ড করতে দিচ্ছেন না। একটা রাজনৈতিক বিধি হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং কি বলবেন? আর দ্বিতীয় প্রশ্ন জনাব সালাম সাহেবের কাছে। বিএনপি গণতন্ত্রের কথা বলে, বিএনপি মানুষের অধিকার কথা বলে, কিন্তু বিএনপি কেন নির্বাচনে আসে না? এই কেনর জবাবটা খুঁজতে কি আমরা খুঁজে পাই? যে আমরা প্রথমে কি খুঁজে পাই? আফজাল হোসেন, আপনি সংক্ষেপে যদি উত্তর দেন। খসরু সাহেবের প্রতি আমার যথেষ্ট সম্মানবোধ আছে। উনি বিভিন্ন সময় টকশোতে আসেন, প্রশ্ন করেন। যাই হোক, আপনার এলাকার বোধ হয় না? হ্যাঁ, একদম আমার আপনার বন্ধুস্থানীয় বা ভোটার না তো? যাই হোক, আমি যেটা মনে করি যে বিএনপির রাজনৈতিক করার অধিকার এটা, অথবা কর্মসূচি দেওয়ার অধিকার, এটা তো খুবই একেবারে সর্বজন স্বীকৃত একটি কথা। তবে আমরা তো কারো অধিকার খর্ব করি না। আওয়ামী লীগ বরাবরই কিন্তু সব রাজনৈতিক অধিকার বাস্তবায়নের জন্য কাজটা করে, এবং আমরা কিন্তু রাজনীতি বাংলাদেশে কেউ করবে না সেটা আমাদের দলের কোনো এজেন্ডা নয়। তবে আমরা সন্ত্রাস যে করে, জঙ্গিবাদ যে করে, মৌলবাদের যে আশ্রয় নেয়, এবং বাংলাদেশে যে মানে রাজনীতির নামে যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে, তখন আমরা একটু সজাগ থাকি এবং এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। কিন্তু আপনার পলিসিটা কি একটু বাস কিনা, মানে হেফাজতে ইসলামকে একটু ছাড় দেন, বিএনপিকে খুব বেশি ছাড় দিতে চান না, এরকম কিনা? না, আপনার কি তাই মনে হয়? এই হেফাজতে অনেকে মনে করেন না আর কি। এই হেফাজতে ইসলাম যখন মতিঝিল পাড়ায় যখন এসেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, যখন বেগম খালেদা জিয়া সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন তাদের রেডি ছিল, তখন কিন্তু রাত্রিবেলা এটাই আমরা মতিঝিল পাড়াকে আবার শান্তিপূর্ণ পরবর্তী দিনে তাদেরকে নানা রকম সুযোগ সুবিধাও দিয়েছেন, এরকম অভিযোগও আসে। না, আমরা বাংলাদেশে যেটা চাই যে বাংলাদেশের সকল নাগরিকের যে অধিকার, এবং মানে বিভিন্ন মাদ্রাসা অথবা বিভিন্ন যে শিক্ষা, আলাদা আলাদা শিক্ষার যে ব্যবস্থাগুলো আছে, মানে বিএনপির বিষয়ে একটু চুজি বেশি কিনা আপনারা? বিএনপির বিষয়ে একটু বেশি চুজি কিনা আপনারা? না না না, আমরা 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 আমাদের জায়গাটায় মনে করি যে আমাদের মূল লক্ষ্যটা কি, দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের মানে সকল নাগরিকের যে অধিকার সংরক্ষিত হয় সেটাই আমরা চাই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কখনোই চাইবো না যে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ এই জিনিসটাকে আমরা কখনোই প্রশ্রয় দেই না। জি, জনাব আব্দুল সালাম, খসরু ভাইয়ের প্রশ্ন উত্তর, এবং এর আগে আফজাল হোসেন অনেকগুলো কথা বলেছেন, তার জবাব। এটা হলো আওয়ামী লীগ হলো সবচেয়ে বড় উগ্রবাদ, আওয়ামী লীগ হলো সবচেয়ে বড় ফ্যানাটিক। এগুলো এখন বিএনপি ওগুলো করে না। অর্থাৎ আওয়ামী লীগের রায় কি আওয়ামী লীগ দিবে? জনগণ দিবে। তো জনগণ কি রায় দিতে পারতেছে? জনগণ কি ভোট দিতে পারতেছে? আজকে কি ভোট আছে? ভাই যেটা বললো, হ্যাঁ, বিএনপি অবশ্যই নির্বাচন চায়। নির্বাচন ছাড়া তো ক্ষমতায় যাওয়ার বিএনপির কোনো সুযোগ নাই। বিএনপি যদি নির্বাচনে না যায়, অন্য কোনোভাবে বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে? অন্য কেউ আসতে পারে, বিএনপি তো যাইতে পারবে না। তাই কাজে বিএনপি নির্বাচনটাই চায়, কিন্তু সেই নির্বাচনটাই তো হচ্ছে না, এবং সেই নির্বাচনই তো হচ্ছে না, সেই নির্বাচনটা দিতে চায় না। যে 28 তারিখে কী হলো? 28 তারিখে শান্তিপূর্ণ সমাবেশের উপরে একদম দুপুর থেকেই শুরু করে দিল তারা, এবং একটা প্ল্যান রয়েছে 2 ঘন্টার ব্যবধানে
2 ঘন্টার ব্যবধানে কয়েক হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মানে কয়েকশো মামলা 2 ঘন্টায় দিয়ে দিল, তাদের বাড়ির ঠিকানা, তার বাবার নাম, তার উমুকের নাম সহ, যারা এইখানে এই ঘটনায় জড়িত। তার মানে এটা ওনার আগে থেকেই প্রি প্ল্যান। এই পর্যন্ত হাজার হাজার সমাবেশ আমরা এখানে করছি, আবার প্রধান বিচারপতি বাড়ি পার হয়ে পার্ক পর্যন্ত লোক চলে গেছে, কখনো আমরা সেখানে আক্রমণ করি নাই। হাজার হাজার সমাবেশ করছি, পুলিশ ও হসপিটালে যাওয়ার কোনো প্রশ্রয় আসে নাই। তো কাজে ওগুলো অন্যান্য মিডিয়াতে, লোকাল মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে আসছে যে কারা কিভাবে সেগুলো করছে। কাজে এগুলো বইলা তো এখন এটা হলো অ্যাবসলিউটলি যে বিএনপিকে ভোটের থেকে বাইরে রাখা, বিএনপিকে বাইরে রাখা, বিএনপির অফিস তালা দিয়ে দেওয়া, বিএনপির মহাশিষ্ট নেতাদেরকে জেলে দেওয়া, বাকি নেতাদেরকে পুলিশ দাবড়ায় বাড়ানো, আর নির্বাচনের নামে একটা প্রশাসন করে আওয়ামী লীগ আবার ক্ষমতাটা দখল করা। এইটার জন্যই, কাজে এটা তো নির্বাচন না। নির্বাচন যদি সাহস থাকে তাহলে তারা দেখ না, ক্ষমতা ছেড়ে নির্বাচন দেখ। বিএনপির যদি পাবলিক পছন্দ না করে ভোট দিবে না। আমরা তো বলতেছি না যে খালেদা জিয়ারে ক্ষমতায় দিয়ে আপনি নির্বাচন দেন, তাহলে আপনি কেন ক্ষমতায় থেকে নির্বাচন করবেন? মানে কাকে ক্ষমতা দিলে আপনারা নির্বাচন আমার কোনো চয়েস নাই, মাইনাস আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাদে যে কোনো আলোচনা করে যে কোনো একটা যে কেউ ক্ষমতায় আসুক, নির্বাচন হোক, মাইনাস আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আবার আওয়ামী লীগই হবে, একটা প্রধানমন্ত্রীর চেয়ারে উনি বসে থাকবে, এমন কোন সচিব আছে, এমন কোন প্রতিষ্ঠান আছে? 2013-14 সময় কিন্তু আপনাদেরকে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল যে আলোচনা করে একটা সম্মিলিত সরকার, তখন আপনারা সাড়া দেননি। প্রস্তাবটাকে উনি থাকবেন, উনি প্রধানমন্ত্রী থাকবেন, আপনারা ভাগযোগ করে কিছু মন্ত্রণালয় নিয়ে নেন। বিএনপি তো বিএনপি মন্ত্রী হওয়ার জন্য, মন্ত্রণালয়ের জন্য না, তো দেশের জন্য। দেশটাকে আজকে রসাতলের দিকে ঠেলে দিয়েছে আজকে আওয়ামী লীগ। কাজে দেশ সমস্যা, আমি তো বারবার বলতেছি, সমস্যা বিএনপির না। ওনারা বলেন কথাই হলে এই বিএনপি এই করছে, হাওয়া বাবার এই করছে, তার বলে কি ওনারা ব্যাংক লুট করে খাই ফেলাবে? ওইটা তো যুক্তি হইল না। এখনও বলে সে হাওয়া ভবন, আরে কত বছর চলে গেছে, এখন সব ব্যাংক লুট করে ফেলালে। আমি বললাম তো যে আজকে অন্য ব্যাংক বাদে ন্যাশনাল ব্যাংকের কথা বলেন, যে ন্যাশনাল ব্যাংক যে লুট হয়ে গেল, টাকাগুলো কারা নিল, এখন তার বিএনপি আইসা নেয় নাই, তাহলে তাদেরকে ধরে না কেন? আপনারা তো দোষ দিতে পারছেন কিন্তু এগুলো থামাতে পারছেন না। আরে ভাই, আমি থামাবো কেমন? এটা তো থামানোর দায়িত্ব দুর্নীতি দমন কমিশন, থামানোর দায়িত্ব পুলিশ। মানে বিএনপির কোনো দায়িত্ব নেই রাজনৈতিক দল হিসেবে? আমি কি, আমার কাছে পুলিশ, আমার হাতে আইন, আমার হাতে আইন মন্ত্রণালয়। বিদেশে দেখবেন যে একটা মন্ত্রীকে পর্যন্ত পুলিশ গ্রেফতার করে। কি আছে বিএনপির হাতে? কি আছে বিএনপির হাতে? বিএনপির কথা আছে, আমরা যেটা বলতেছি। বিএনপি তো জোর করে নামাইতে পারবে না তারা, যে কথাটা বলতেছি। আপনি মনে হয় বিএনপি অপরাধ করে ফেলাইলো, এখন বিএনপি নিষিদ্ধ করে দেন, তারপর নির্বাচন দেন না। বিএনপি মানে সমস্যা হয়ে গেল বাংলাদেশে। এখন সমস্যাটা আওয়ামী লীগ সেটার মধ্যে নাই, বিএনপি কি করতেছে সেটা নিয়ে হলো মানে আপনাদের মতো সাংবাদিক, মিডিয়া যারা আছেন এরকম, তাদেরও চিন্তা হলো যে বিএনপি কি করতেছে, মানে যে বিএনপি ধ্বংস করে ফেলাইতেছে দেশ। এটা কি বিএনপির প্রতি একটা প্রত্যাশা বলে মনে করেন না? বিএনপির কাছে একটা প্রত্যাশা বলে মনে করেন না? হ্যাঁ, বিএনপির প্রত্যাশা কি, চাইলে ওটা বলেন যে বিএনপি আপনারা এই অস্ত্র নিয়ে নামেন, আওয়ামী লীগের জোর করে নামান, এটা বলেন। মানে আপনার কাছে মানুষকে অস্ত্র নিয়ে নামার প্রত্যাশা করতে হবে না? তাহলে আপনি কি চান? আপনি বিএনপি থেকে কি চান? আর সেটা জিজ্ঞেস করছি, মানুষ কি চাবে বিএনপির কাছে? আপনি বলেন না যে বিএনপি থেকে। আমি তো এই প্রশ্নটাই রেখেছি। আপনি যখন বলতে, আপনি কি চান? আপনি অ্যাজ এ সাংবাদিক একটা দেশের বা একটা মিডিয়া, আপনি কি চান? বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, আমরা চাই যে গণতন্ত্রটা ঠিক থাক। আপনার দলের মধ্যে অনেকদিন কাউন্সিল করতে পারেন না, এটা কি মানে বিএনপির দুর্বলতার জায়গা? আমার কথাটা তো ফরগেট ইট বিএনপি। আমার মনে করেন যে ঠিক আছে, বিএনপি নাই, বিএনপির কারণে কি আপনি নির্বাচন বন্ধ করে দিবেন? আজকে বিএনপি কি হচ্ছে, তাহলে বিএনপি এই জন্য ওনাদের সেন্টিমেন্ট ওইটাই যে ভোট দিলে তো বিএনপি ক্ষমতায় চলে যাবে, আর বিএনপি ক্ষমতায় গেলেই ওনারা যে সমস্ত অপকর্ম, আপনি যেটা বলছেন বিএনপিকে বাদ দিয়ে বাকি হিসাব তো আছে, সেটা নিশ্চয়ই আফজল সাহেবের সাথে আমাদের বা আওয়ামী লীগের সাথে জনগণের আছে। বিষয়টা পরিষ্কার। কথাটা হলো যে ভাই কোনো কিছুই দরকার নাই, আপনি ভোটটা তো দিবেন, ভোটটা তো দিতে দিবেন। আজকে কি বলছে, আজকে পত্রপত্রিকায় কি আসতেছে, ভোটের খরা চলতেছে। জি, উপজেলা নিয়ে এখন আপনি ঘুরাই দিবেন। আজকে পত্রপত্রিকায় মিডিয়ায় কি আসতেছে যে মানুষ ভোট দিতে যাচ্ছে। বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে দেখছি। ভাই আমি যেটা বলছি, না আপনি ওইটা বিএনপি বাদে আমি যেটা বললাম এটা ঠিক কিনা, যে আজকে ভোটে যেটা বলছে বাংলাদেশের ইতিহাসে স্থানীয় নির্বাচনে এত কম ভোট কখনো যায় না। এটা জবাব নিশ্চয়ই আফজল হোসেন দেবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরবো।
দর্শক, নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সর্বশেষ বিরতি, এরপর ফিরছি। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বিএনপির রাজনীতি শিরোনামে আলোচনা। আমরা জনাব আফজাল হোসেন আপনার কাছে যেতে চাই। সবশেষ আব্দুল সালাম সাহেব যে কথাটি বলেছেন যে ভোটের একটা খরা চলছে, অন্তত ভোটের উৎসবটা নেই এরকম একটা আলোচনা আছে। না, আমরা তা মনে করছি না। কারণ গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে যেখানে বিএনপির নেতৃবৃন্দর বাড়ি, বেশিরভাগ, আমি জানি না সালাম ভাই তো আর সে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের মধ্যে থাকেন, কিন্তু তাদের সিনিয়র নেতৃবৃন্দ যেখানে বাড়ি সব জায়গায় কিন্তু 50%-এর বেশি ভোট পড়েছে। এবং তাদের দলের নেতাকর্মীরা বলছে যে, আমি পত্রিকা দেখলাম যে তারা নেতারা শুধু লিফলেট বিতরণ করে তাদের কাজ সারা, যার যার এলাকায় তাদের বাড়ি সেই সব জায়গায় এত ভোট কেন পড়লো, এই অবজারভেশন তাদের। যাই হোক, এটি তাদের ব্যাপার। আমি যেটা মনে করি যে বিএনপি এখন কথার ফুলঝুরিতে আছে এবং বিএনপি ভোট বর্জনের আহ্বানকে তাদের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে এবং তাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা অনেকেই ভোটে অংশগ্রহণ করছে। এখন এটা যে হচ্ছে যে দলে বিএনপির কেউ কারো কথা শুনছে না। আমি যেটা মনে করি যে মানে এই যে কেউ কারো কথা শুনছে না, অবশ্যই না। এবং আজকে যে বিএনপি বারবার বলে যে ভোটের মাধ্যমে ক্ষমতায়, কোন ভোটে বিএনপি ক্ষমতায় এসেছিল? আমাকে এখানে আসতেই হবে, এটা কি আমার এই ন্যারেশনটা আমি দিতেই হবে যে বিএনপি কোন ভোটে ক্ষমতায় এসেছিল। এই যে সাত্তার সাহেব যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু একেবারে একটা মানে যে ভোট হয়েছিল সেই ভোট কিন্তু কোনো জনভিত্তিক কোনো ভোট হয় না এবং সেখানে ভোটের নামে লুটপাট হয়েছে এবং ব্যালট বাক্স একেবারে ভরে দিয়েছে, এরকম 100% বেশি ভোট পড়েছে। এরপরে কি হয়েছে আপনি দেখেন যে 1996 সালে যে ভোটটা হলো, সেই ভোটে তো ভোটারবিহীন নির্বাচন হলো। 2001 সালে তারা ক্ষমতায় আসলো কি জামাতের সাথে আতাত করে তারা ক্ষমতায় আসলো। এরপরে যে 2008 সালে যেখানে সেই নির্বাচনটি বাংলাদেশে গ্রহণযোগ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেখানে বিএনপি ভোট পাইলো কয়টা, মানে সিট পাইলো মাত্র 30টা। বিএনপি কথা বলেছেন যে বিএনপির কেউ কারো কথা শুনছে না, এটা কি কথার কথা বললেন না কোনো তথ্য আছে আপনার? না, অবশ্যই তথ্য আছে, কারণ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে যে গৃহদাহ, এটি আমি মনে করি লোকাল নির্বাচনে তাদের অংশগ্রহণটা না, টোটাল নির্বাচনে আমি যেটা মনে করি যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মানে তাদের মধ্যে নেতৃত্বের যে সংকটটা আছে, আপনি যেটা এখানে বসে বলছেন না, কিন্তু আমি বারবার বলছেন যে সম্মেলন দরকার। সম্মেলন দরকার এই কারণে, নিশ্চয়ই জনগণ বিএনপির কর্মীদের মধ্যে একজনের ভাবনাটা আছে যে তাদের লিডারশিপ, তাদের বর্তমান নেতৃত্ব দিতে পারছে না, ব্যর্থ লিডারশিপ, এটা তো পরিষ্কার। কারণ তারা তাদের জনগণকে মানে একেবারেই একটা সন্ত্রাসী রাজনৈতিক সংগঠনের মানে তাদেরকে একটা কি বলে বাতাবরণে তাদের নিয়ে গিয়েছে, এটা তো ব্যর্থতা। কারণ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এই কাজটি করতে পারে না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কখনো জঙ্গিবাদ করতে পারে না, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কখনো অগ্নিসন্ত্রাস করতে পারে না, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কখনো 21শে আগস্ট ঘটাতে পারে না। সুতরাং সেই গণতন্ত্রের কথা বলে তারা অগণতান্ত্রিক আচরণটি করেছে। আগামী দিনে বাংলাদেশে বিএনপি নিয়ে আলোচনা নয়, একটু বেশি ফ্লোর দেবো আজকে। আমার প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন যে উপজেলা নির্বাচনে আপনাদের অনেকেই অংশ নিচ্ছে, আপনার দলের মধ্যে কন্ট্রোলটা নেই। দলের কন্ট্রোল তো ওনাদের দলেই নাই, ওনাদের সিটিং প্রধানমন্ত্রী। ধরে নিলাম ওনাদের দলে কন্ট্রোল নেই, আপনাদের দলে আছে? না, আমাদের তো অবশ্যই আছে, ওনাদেরই কন্ট্রোল নেই। শোনেন, এখন এগুলো বলবেন না আপনারা, এটা বলেন যে ওবায়দুল কাদের সাহেব ওনাদের দলের জেনারেল সেক্রেটারি, তার সাথে তার দলের প্রেসিডিয়ামের সদস্য নিয়ে বাক বিতণ্ড হয়েছে, মিডিয়ায় তো আমরা দেখছি। বলতেছে তোমার ছেলে দাঁড়াবে না, বলতেছে আমার ছেলে দাঁড়াবেই। এটা আমরা ধরে নিচ্ছে আছে আপনার দলের যারা অংশগ্রহণ নিচ্ছে। না, আমার শোনো, এটা কি পজিটিভ একটা আলোচনা হতেই পারে? না না, আমার তার মানে স্বীকার করেন, তাহলে বিএনপিটা বলেন, বিএনপিতে কিছু নাই। বিএনপি যেটা পরিষ্কার যে আমরা বলছি, তাহলে আপনারা বহিষ্কার করছেন যাদেরকে কেন? ভাই বহিষ্কার, এটা তো ন্যাচারালি সাংগঠনিক একটা বিষয় আছে, ওরা তো বহিষ্কারও করতে পারে না, ওরা তো বহিষ্কারও করতে পারে না। আমি ওনাদের না না, আপনার সিস্টেম, দলের একটা সিস্টেম আসতে হবে। কারণ ওরা জাতীয় সংসদের নির্বাচনের সময় সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে,
কারণ ওরা সংবিধান বিরোধী কাজ করছে। আপনার দলের হাইকমান্ডের কথা তৃণমূলের অনেকে শুনছে না, এটা তো সবাই শুনতেছে, কেউ নাই। তাহলে বহিষ্কার আচ্ছা, সংবিধানের কথা বলে, সাত ধারা পরিবর্তন করিয়ে দুর্নীতিবাজদের নির্বাচনের সুযোগ করে আচ্ছা দেওয়া, ভাই, আমি একটু প্রশ্ন করছি। এটি কেন করেছে না, তারা? আমাকে আর আসল কথা বলতে দিবেন জি, না, বলেন। এটার মধ্যে নিয়ে যেতে। আমি যে কথাটা বলছি সেটা সত্য কিনা, আমি কি মিথ্যা কথা বললাম যে ওবায়দুল কাদের সাহেবের সাথে তাদের না, এটা তো উনিও স্বীকার করেছেন, আমিও স্বীকার করেছি। আপনার দলে যাদেরকে বহিষ্কার করলেন, এটা কি মানে হাইকমান্ডের অমান্য, আদেশ অমান্য করায়? অমান্য, এটা তো নরমাল রুটিন ওয়ার্ক। মানে যে কোনো দলের মধ্যে একটা অসন্তোষ আছে, নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে। আমার কথাটাকে জবাব দেন। হ্যাঁ, ধরেন যে আমার দলের শৃঙ্খলা বহির্ভূত কাজ করছে, আমি বহিষ্কার করছি, কিন্তু এটা তো আমার অসন্তোষের বলতে ফল। দেন, আমাকে শেষ করতে দেন না। তাদের দলের নির্দেশ অমান্য করার কারণে তারা কি কোনো সিদ্ধান্ত দিচ্ছে না? তারা তো চাচ্ছে মানে আবার একাধিক এই যে ক্যান্ডিডেট। না একটা স্টেট পাসবেন যে আমরা দলের ভঙ্গ করছে বলে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নিছি। তাদের দলের নির্দেশ ভঙ্গ করার কারণে কি তারা করেনি। না, না, কিন্তু অবশ্যই তো তাইলে আমার প্রশ্নটা এইটাই শুনে, আমার প্রশ্নটা আপনার দলে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে কি মানে দুই রকম মতবাদ আছে কিনা? আপনি যদি ওই মানে ওই চেয়ারে বসে আপনিও যদি দল মানে পক্ষপাতিত্ব করেন তাহলে হবে না। আমি ইয়েস অর নো বলছি, অর্থাৎ আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারছি, আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে কিন্তু পারছি। আপনার কথা কেউ শুনে নাই। আরে ভাই, আবার পারে নাই বলে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিছি, মানে আপনি, আর আপনারা তো পারে নাই, আপনি ডিসিপ্লিনারি অ্যাকশনও নিতে পারেন না। না। সেটা আমরা মেনে নিলাম, কিন্তু আপনার দলে তাহলে নির্বাচনে সেটা- যাওয়ার একটা না, আকাঙ্ক্ষা তো তাহলে আছে। ওইটা বলেন না কোনটা বেশি। আমি তো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারছি, জনাব আব্দুল ওরা তো সালাম, ডিসিপ্লিনারি অ্যাকশনই নিতে পারে না। আমি যে প্রশ্নটা করছি আপনি মনে হয় সেটা উত্তর দেবেন না, তাই তো? কি না, আমি তো দিলামই, আমি তো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারছি, ওরা তো ডিসিপ্লিনারি আচ্ছা, আমি ডিসিপ্লিনই নাই। আচ্ছা, আমরা action যেহেতু নিতে আজকে পারে সময় না। নেই, আমি আমরা একটা- আলোচনা এখানে শেষ action করছি। নিতে পারে দর্শক, নাই, কারণ ওইটাই বিএনপির নাই। রাজনীতি শিরোনামে আলোচনা, অসম্পূর্ণ আলোচনা, ভবিষ্যতে নিশ্চয়ই আরো আলোচনা হবে। নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা আজকে এখানে শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ভালো থাকবেন।